শীর্ষেন্দু দাস সেই ভয় আবারও তো ঘুরে ফিরে আসছে। তারা বলছেন 9টা বছর তারা চাকরি করেছেন, তারপর চাকরি চলে গেছে, কিন্তু এখনো সেই আশঙ্কা তাদের মধ্যে থেকে দূর হয়নি। রাজ্যের প্রতিটি ক্ষেত্রে শুধুমাত্র দুর্নীতি হয়েছে তা নয়, তার জেরে সমাজ ব্যবস্থায় ঘুণ ধরে গেছে। আজকে যে মানুষদের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চকডাস্টার নিয়ে শিক্ষাঙ্গনে শিক্ষা দান করার কথা ছিল, তাদের রাস্তায় নামিয়েছে এই রাজ্য সরকার। কারণ প্রাতিষ্ঠানিক চুরি শুধু নয়, প্রতিটা ক্ষেত্রে চুরি করেছেন। তারা পরীক্ষা দিয়েছিল, তারা উত্তীর্ণ হয়েছিল, সেই যোগ্য এবং অযোগ্যের তালিকা সুপ্রিম কোর্ট কেন, হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, সুপ্রিম কোর্টে পর্যন্ত এসএসসি দিতে পারেননি, ইচ্ছা করে দেননি। আজকে যে জায়গাতে যোগ্য এবং অযোগ্যের তালিকা দিলে যাদের চাকরিটা থেকে যেত, তাদের আবার পরীক্ষা দিতে হয়েছিল। আর পরীক্ষা দিয়ে তারা 5 নম্বর পাবে না 10 নম্বর পাবে, কিংবা নতুনরা আর কোনো নম্বর পাবে কি না, তাই নিয়ে আজকে বিচারপতি অমৃতা সিনহার ঘরে মামলাটা হয়েছে। 12 নভেম্বর পরবর্তী শুনানি রয়েছে। সেই জায়গাতে বিচারপতি অমৃতা সিনহা স্পষ্টভাবে বলে দিয়েছেন, এই মামলার ওপর নির্ভর করছে যে নিয়োগ প্রক্রিয়া, কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতে হবে। এখন দেখা যে নিয়োগটা কোন জায়গা থেকে কোন জায়গায় হয়। আজকে একটা রেজাল্ট বার করছেন, সেটা ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছেন না। কি দোষ করেছিল বলুন তো? আজকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে কি দোষ করেছিল? কত কষ্ট করে আজকে মানুষ পড়াশোনা করে, ছেলেমেয়েরা, সেই ছেলেমেয়েরা পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন। আমি পরীক্ষা দিয়েছি, রেজাল্ট জানার দায়িত্ব আমার। যে পরীক্ষা নিয়েছে রেজাল্ট দায়িত্ব তার। কিন্তু এসএসসি পরীক্ষা নিয়েছিল আর সিবিআইকে বলছেন যে তারা নাকি দেবে। 26,753 জনের চাকরি চলে গেল। আজকে কিসের জন্য গেছে? এই প্রাতিষ্ঠানিক চুরির জন্য গেছে। রাজ্য সরকারের জন্য দায়ী, কারণ দুর্নীতিটা সেই জায়গায় নিয়ে গেছেন। তারা পরীক্ষা নিয়েছে, তারা রেজাল্ট বার করবে। কেন বলতে পারেননি যে যোগ্য আর অযোগ্য? সেই জায়গাতে চাল আর কাঁকর এক করে দিয়েছিলেন বলে চাল কাঁকরের বস্তাটা পর্যন্ত বিসর্জন চলে গেছে। সেই বিসর্জনটা সেই জায়গায় ভাবতে হবে যে ভবিষ্যৎটা কোন জায়গায় যাচ্ছে। শিক্ষা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে, কিন্তু রাজ্য সরকার সেই অন্ধকারের পথটাকে ঠেলে দিচ্ছেন অন্ধকারের দিকে। উন্নয়ন কি করে হবে? উন্নয়নের বাতিস্তম্ভে অন্ধকারের সেই জায়গাটা নিয়ে আসছে। আজকে মানুষ কোন জায়গায় যাবে? আজকে একটু আগে বিএলও নিয়ে আলোচনা হচ্ছিল। বিএলও কেন হবে না? সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে 1952 সাল থেকে 13 বার হয়েছে। না হবার কি আছে? যারা বৈধ তাদের থাকবে, যারা অবৈধ তাদের থাকবে না। সেই একই জিনিস হচ্ছে। রাজনৈতিক চাপানুতরে আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। সাধারণ মানুষকে আতঙ্কে কেন ভোগাবেন? প্রত্যেকটা রাজনৈতিক দল, মিডিয়া প্রতিদিন বলা উচিত যে কোন জায়গা করতে হবে, আজকে কোন জায়গায় নিয়ে আসতে হবে। বৈধ অবৈধ থাকবেই। আজকে মৃত ব্যক্তি কেন ভোট দেবেন? আজকে যারা 2 জায়গায় নাম আছে কেন ভোট দেবেন? আজকে যে কোনো জায়গায় মানে সেই ভয়টা হচ্ছে কমন 2 জায়গাতে। যেরকম বিএলও নিয়ে আমরা আলোচনা করছিলাম, দেখুন প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে 25,753 জন তারা চাকরি হারিয়ে ফেলেছেন। তারা সুপ্রিম নির্দেশে পরীক্ষা দিলেন, তার মধ্যে একটা বড় অংশ যোগ্য, এবং তারা এখনো সেই ভয়টা পাচ্ছেন যে কারণে তাদের চাকরিটা চলে গেল এবং তাদের ভবিষ্যৎ কি হবে, এই আশঙ্কা থেকে তারা এখনো বের হতে পারেননি। আরো একজন চাকরিহারা শিক্ষক কি বলছেন একবার শুনুন, তারপর আলোচনায় আসছে। যদি সত্যি রেজাল্ট যেটাকে আমরা বলি যে ইউ আর কল ফর ইন্টারভিউ অর নট, কল ফর ভেরিফিকেশন অর নট, কিন্তু সেই জিনিসটা এখন মোটেও হচ্ছে না। এটা যেটা হচ্ছে এটা জাস্ট খালি একটা আইওয়াজ চলছে, জাস্ট খালি তুমি 60-এ কত পেয়েছো, আরে বাবা 60-এ তো আমরা কত পেয়েছি তা আগেই জানি। তো এখন আর এটাকে নতুন করে দিয়ে আমার তো মনে হয় এটা জটিলতা বাড়ানো ছাড়া কিছু নেই। কারণ ধরুন আমি ধরলাম যে 60-এ কেউ হয়তো 50 পেয়েছে বা 48 পেয়েছে, সে জানে আমি 48 পাবো কি 50 পাবো, কিন্তু দেখা গেল তার মার্কস কম হয়ে গেছে, 46 হয়ে গেছে, তাহলে সে কি চ্যালেঞ্জ করবে না? তাহলে যদি চ্যালেঞ্জ করে সেটা আবার জটিলতার মুখে পড়তে চলেছে, এটুকুই বলতে পারি। কিন্তু অর্ণবদা শুনলেন, বলছেন তারা যে পুরোটাই আইওয়াস। না, আইওয়াসের ব্যাপার নয়, সেটা যেভাবে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট ঠিক যেভাবে নির্দেশ দিয়েছেন, রাজ্য সরকার ঠিক সেইভাবেই এসএসসি পরীক্ষাকে কন্ডাক্ট করেছেন। এবং ওখানে সেই আপনার মনে আছে 48 পাতার যে রায়টা বেরিয়েছিল, সেই রায়ে কিন্তু 1806 জন শিক্ষক, যারা বিভিন্ন স্তরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই 2 স্তর মিলিয়ে শিক্ষক,
তাদের কেঙ্কেক তালিকায় নাম ছিল এবং সেই কেঙ্কেক তালিকা বাদ দিয়ে তারা বসতে পারেননি, বাকিরা বসেছেন। এখানে যে প্রসেসটা করা হয়েছে পুরোটাই রাজ্য সরকার যা করেছে সেই পুরোটাই কিন্তু সুপ্রিম কোর্ট যেভাবে বলেছেন সেভাবে। আমি শুধু তার সঙ্গে একটু সংযোজন করে দিই আপনাকে, সেটা হচ্ছে এই যে 10 নম্বর যেটা নিয়ে বারবার করে কথা হচ্ছে 10 নম্বর অভিজ্ঞতার জন্য দেওয়া হচ্ছে, এইটা নিয়েও কিন্তু পরীক্ষার আগে সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং হয়েছিল। সেই সময় কিন্তু সুপ্রিম কোর্ট পরীক্ষা আটকাননি, সেই সময় পরীক্ষাটা হতে দিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমি আরেকবার মনে করিয়ে দিই, সেটা হচ্ছে তৃণমূল সরকার 2011 সালে আসার পর এর আগে এটা মানে দ্বিতীয়বার হচ্ছে স্কুল সার্ভিস কমিশন হলো, ফার্স্ট SLST, তার আগে হচ্ছে RLST হয়েছিল এর আগে 2011 সালে নভেম্বর মাসে। সেই পরীক্ষায় কিন্তু 30,000-এর উপর নিয়োগ হয়েছিল এবং সেক্ষেত্রে 5 নম্বর দেওয়া হয়েছিল যারা হচ্ছে পার্শ্ব শিক্ষক তাদেরকে, এবং সেইখানে কিন্তু একেবারে অত্যন্ত স্বচ্ছভাবে কাজটা হয়েছিল। এইখানে যে মানে যে অন্যায় হয়েছে এবং যে জিনিসটা হয়েছে সেটা কেউ সমর্থন করছে না, আমি তো সমর্থন করছিই না। এবং এটার জন্য দেখুন সেই সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন এবং তার সঙ্গে যে আধিকারিকরা ছিলেন, যে এখানেই ব্যাপারটা যে আমার আপনার সমর্থনের জায়গায় ব্যাপারটা আটকে নেই, ওই প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে কিন্তু অতগুলো চাকরি চলে গেছে। তারা 9 বছর চাকরি করেছেন, তারপর তারা চাকরি হারিয়ে ফেলেছেন, 9টা বছর তাদের জীবন থেকে মুছে গেছে। এই মুহূর্তে রাজ্য সরকারের কি করার আছে? এই মুহূর্তে যেভাবে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশ দিয়েছেন সেভাবেই তারা চেষ্টা করবেন। এই দায় সরকারকে নিতে হবে অর্ণবদা, এই দায় থেকে সরকার পিছনে সরে যেতে পারবে না। আর এবার আপনাদের সামনে রাখবো যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই যে রেজাল্ট আউট হলো, তারপর তিনি সোশ্যাল মিডিয়ায় কি লিখেছেন, যে ডিসেম্বরের মধ্যেই নতুন নিয়োগের বাস্তবায়নের পথে এক অনন্ত অগ্রযাত্রা, এক প্রতিশ্রুতির পূর্ণতা। দুশ্চিন্তার কোনো কারণ নেই, রাজ্য সরকার পাশে আছে। সম্পূর্ণ স্বচ্ছতা, ন্যায়নিষ্ঠার সঙ্গে প্রতি পদক্ষেপ আস্থা রাখুন, এটা ব্রাত্য বসু একদম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সতর্ক দেখুন, আমি এক এক করে কতগুলো কথা বলি। ব্রাত্য বসু তো পূর্ণতা কি বলছেন আমি জানি না। SSC হবে, ছেলেমেয়েরা চাকরি পাবে, তো বাংলায় চিরকালই হয়ে আসতো। মাঝখানে যে সার্কাসগুলো আমরা দেখলাম সেগুলোই তো তৃণমূলের দান। এই যে বলছেন রাজ্য সরকার পাশে আছে, আপনাদের সরকার পাশে আছে বলেই তো এই কেলোরকীর্তিটা হলো। অর্ণবদা বলছেন যে মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে যা নির্দেশ দিয়েছে রাজ্য সরকার তাই করেছে। মহামান্য সুপ্রিম কোর্টকে আপনাদের চুরি করার নির্দেশ দিয়েছিল, চাকরি বেঁচে অর্পিতার খাটের তলায় জমানোর নির্দেশ দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিল যে আপনার পার্থ চুরি করবে কিন্তু পার্থকে দলের মাথায় বসিয়ে রেখে দিন। আপনারা সব সুপ্রিম কোর্টের নির্দেশে চুরি করেছিলেন। এবং দেখুন, আমি আপনাকে দুটো কথা বলছি। প্রথম কথা, আপনাদের কাছে আমি বিশেষ করে ABP বা সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করছি, এই ঘটনাটাকে নিয়ে যবে থেকে এই চাকরি বাতিলের রায় এসছে, ভিকটিম বলে শুধুমাত্র সেই ছেলেমেয়েদেরকে দেখানো হচ্ছে, সঠিকভাবেই দেখানো হচ্ছে যারা কিনা কোনো দোষ না করে 5 বছর চাকরি করেছিল, আজ তাদের চাকরি চলে গেছে তৃণমূলের চুরির জন্য। অবশ্যই তারা ভিকটিম, কিন্তু এর বাইরেও কিন্তু 22 লক্ষ ছেলে মেয়ে ভিকটিম যারা কিনা কোনো দোষ না করে নিয়োগটুকু পায়নি, আজকে এতগুলো বছর ধরে রাস্তায় বসে আছে। তাদেরও অনেকে সুইসাইড করেছে, তাদেরও অনেকের পরিবার ভেসে গেছে। সুতরাং আজকে যখন এই ভিকটিম নিয়ে আলোচনা হচ্ছে, তখন যেন সেই ছেলেমেয়েগুলোর মুখের সামনেও একটা ক্যামেরা ধরা হয়, এইটুকু আমাদের আবেদন থাকলো। এবং 3 নম্বর কথা, আমার এখানে ধরুন এই যে পরীক্ষাটা হচ্ছে, এটা তো কারোর কোনো মানে কারোর শরীর খারাপ হচ্ছে ডাক্তারকে দেখে যে প্রেসক্রিপশন নয় ডাক্তারের, যে আমারটা খালি আমি দেখবো, তোমারটা খালি তুমি দেখবে, কারোর একে অপরটা দেখার দরকার নেই। এই যে এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে যে নিজের নম্বরটা দেখতে পাবে, এটা একটা কম্পিটিটিভ এক্সাম। এখানে খালি আমি আমার নম্বরটা দেখবো এটাই যথেষ্ট নয়। আমার থেকে বেশি নম্বর পেয়ে কেউ চাকরি পেলো না, আমি কম নম্বর পেয়ে গেলাম, বা আমি বেশি নম্বর পেয়ে চাকরি পেলাম না, আমার থেকে কম নম্বর পেয়ে কেউ নিয়োগ পেয়ে গেল, যেটা কিনা এর আগে হয়েছে তৃণমূলের চুরির ফলে, পয়সা খাওয়ার ফলে, সেইটা হচ্ছে কিনা দেখার জন্য কম্পিটিটিভ যে কোনো কম্পিটিটিভ এক্সাম এটা বাধ্যতামূলক যে প্রত্যেকের নম্বরটা প্রত্যেকে দেখতে পাবে, মেরিট লিস্ট বেরোবে। সুতরাং আজকে এই যে ছলে বলে কৌশলে আবার এই মেরিট লিস্টটাকে না বার করার একটা চেষ্টা করা হচ্ছে। তোমরা ওয়েবসাইটে যাও, যে যার নিজের নম্বরটা দেখে নাও। এখান থেকেই আমরা বুঝতে পারছি তৃণমূলের এই যে দায়টা আছে, যাদের কাছ থেকে এরা পয়সা খেয়ে বসে আছে, যেন তেন তাদেরকে রক্ষা করা, সেইটা আবার এরা সরকার করতে চাইছে। এবং আবার প্রসেসটা শুরু হবে 17 তারিখে, দেখুন জানা জিনিসটাকে জানিয়ে দেওয়া বেরোবে এবং সেই সময় পুরো জিনিসটা সামনে বেরোনোর পর কারা কারা ভেরিফিকেশনের জন্য নথি জমা দেবেন, কাদের নথি পরীক্ষা হবে, সেই পুরো প্রসেসকে সেভাবেই যেদিন পরীক্ষা দিয়েছিল সেদিনই জেরক্সটা পেয়েছে, তারা উত্তরগুলো পেয়েছে, তাতে আর জানে 60-এর ভেতর কত পেয়েছে, এই একই জিনিস বার করা হচ্ছে।